তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা 15.5 বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না, তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। এদেশের মানুষের হাজার হাজার মানুষ যারা খুন হলো, গুম হলো, যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন, এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। এখন আমরা কি করতে চাই? আমরা চাই এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি দান করেন। যদি দেশের মানুষের ভালোবাসা এবং সমর্থনে আমরা এই দেশের মানুষের খেদমত করার, সেবা করার সুযোগ পাই, তাহলে সর্বপ্রথম আমরা হাত দেব শিক্ষা ব্যবস্থা। কারণ ওই শিক্ষার ব্যবস্থা নেই। আবার যারা একটু শিক্ষিত হয়েছেন তাদের ক্ষেত্রে নৈতিক মূল্যবোধের অভাব থাকার কারণে তারা জাতির পকেটে আস্তে করে হাত ঢুকিয়ে দেয় এবং পকেট খালি করে, পকেট লুণ্ঠন করে, ব্যাংক ডাকাতি করে সমস্ত অর্থ তাদের কূটপুত্রের জোরে বিদেশে তারা পাচার করে দেয়। 15.5 বছরে দেশ থেকে বিদেশে 26 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তারা দেশে থাকা অবস্থায় অনেক সুন্দর সুন্দর কথা বলতেন। কারো কারো কথা শুনে মনে হতো তিনি বোধহয় এ যুগের তাপসী রাবিয়া, কারো কথা শুনে মনে হতো তিনি বোধহয় হাসান বসরি। কিন্তু এখন তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে, আত্মগোপনে চলে যাওয়ার পরে, জেলে ঢোকার পরে এখন যেখানেই তাদের উপরে হাত পড়ছে সেখান থেকে দুর্গন্ধ বের হয়ে আসছে, সেখানেই অবৈধ সম্পদের খনি বের হয়ে আসছে। সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, এরা যত টাকা জনগণের চুরি করে দেশে কিংবা বিদেশে জমা করেছে, পাচার করেছে, সবগুলো উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতে হবে এবং সেই টাকা দিয়ে জনগণের সুষম উন্নয়ন করতে হবে। আমরা কোনো বৈষম্য চাই না। আমার আরও অনেক আগে বাংলাদেশ জামাতে ইসলামের একজন আমির ছিলেন, এই নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত একজন দুর্দর্শ লোক, মহাসড়কের পাশে 72 ফুট লম্বা একটা ব্যানার টানিয়ে রেখেছিলেন। উনি সেই ব্যানারে লিখেছিলেন, অমুকের প্রবেশ নারায়ণগঞ্জে নিষিদ্ধ। আরেক ধাপ এগিয়ে তিনি জেলা প্রশাসক এবং জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে একটা সভায় বলে রেখেছিলেন, ডিসিএসপি সাহেব, আমার নামে খুনের একটি অগ্রিম মামলা দায়ের করে রাখেন। আমি অধ্যাপক গোলাম আজমকে খুন করতে চাই। আলহামদুলিল্লাহ, স্বৈরাচারী সরকারের জুলুমের শিকার হয়ে কারাগারে তিনি থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু গডফাদারের সুযোগ হয় নাই সরাসরি তাকে খুন করার। এই অধ্যাপক গোলাম আজম সাহেবকেই তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন নারায়ণগঞ্জের মাটিতে। যে ভাই নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, আজকে তিনি কোথায়? তিনি কি নারায়ণগঞ্জে আছেন? অহংকার ভালো জিনিস নয়। গর্ব অহংকার করতে নাই, দাম্ভিকতা দেখাতে নাই, ক্ষমতার জোরে ছড়ি ঘুরাতে নাই, মানুষকে খুন করতে নাই, সন্ত্রাসকে প্রশ্রয় দিতে নাই, সন্ত্রাসীদেরকে লালন করতে নাই। এই কাজগুলো যারা করেন দুনিয়ায় তারা তাদের করুণ পরিণতির একটা অংশ ভোগ করেন এবং আখিরাতে আদালতে এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট আল্লাহ তাআলা তাদেরকে শুলে চড়াবেন। সেই শুলটা বাংলাদেশের বিভিন্ন দেশের বিদ্যমান শুলের মতো নয়, সেটা আগুনের মহাকুণ্ড। আল্লাহকে ভয় করুন, দাম্ভিকতা অহংকার পরিহার করুন,
তওবা করুন, আগে মানুষ হন, তারপরে মুমিন হন। বাংলাদেশের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে, সাংবিধানিক অধিকার। কিন্তু আশ্চর্যের বিষয়, কষ্টের বিষয়, 54টা বছর এই জাতিকে বিভিন্নভাবে ভাগ বিভক্ত, টুকরা টুকরা করে রাখা হয়েছিল। এই কাজটা সুকৌশলে আওয়ামী লীগ করেছিল। তারা প্রথমেই পার্বত্য এলাকার লোকদেরকে উস্কাই দিল। নেতা বললেন, বাংলাদেশে যারা বসবাস করে তাদের সকলের একমাত্র পরিচয় তারা বাঙালি, এখানে যারা থাকবেন বাঙালি হয়ে থাকতে হবে। পার্বত্য চট্টগ্রাম তার এই কথায় প্রতিবাদে গর্জন করলো, অস্থির হয়ে উঠল যে আমরা বাঙালি নই, আমরা পাহাড়ি। তিনি একটা বিভক্তি প্রথমেই টেনে দিলেন। সেই যে পার্বত্য চট্টগ্রাম অশান্ত হলো, আজ পর্যন্ত আর শান্তি ফিরে আসে না। শান্তি বাহিনী নামে একটা বাহিনী গঠন হলো, তাদের হাতে 10,000 সামরিক কর্মকর্তা এবং আমাদের সৈনিক নিহত হলো, সাধারণ মানুষ নিহত হলো। এমনকি তারা নিজেদের মাঝে আবার বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে নিজেরা নিজেদেরকে খুন করলো। সেই যে খুন ঝরা শুরু হলো, সেই খুন ঝরাটা এখনো অব্যাহত থাকে। স্বাধীন দেশে একজন নাগরিক, সংবিধান তাকে যে কয়টা মৌলিক অধিকার দিয়েছে, সব কয়টি অধিকার এই দেশে নিশ্চিত হবে। শাসন ক্ষমতায় যারা যাবেন তাদের অধিকার নিশ্চিত করা ওদের দায়িত্ব। এটা কোনো দয়ার দান নয়। তার বাঁচার অধিকার, তার সম্মান রক্ষার অধিকার, বিচার পাওয়ার অধিকার, স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার, তার সন্তানের শিক্ষা পাওয়ার অধিকার, মানুষ হিসাবে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার, তার কাজের অধিকার, সব কিছু তার হাতে তুলে দিতে হবে। এটাই হচ্ছে স্বাধীনতার মূল চেতনা। এই সমাজটা হবে বৈষম্যহীন, এই সমাজ হবে মানবিক, এই সমাজ হবে সমস্ত সমাজকে ধারণ করা, সমস্ত মানুষকে ধারণ করা সমাজ। কিন্তু না, তারা তা করেননি। তারা সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছিলেন। যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ছিল সব তারা ক্ষতিগ্রস্ত করেছে। রাজনীতির ধান্দা, গদিতে কিভাবে যাব এবং কিভাবে থাকব। এখন গদিতে আছি, মেরে কুটে অবৈধভাবে কালো টাকা এবং পেশি শক্তির বিনিময়ে আগামীতে কিভাবে আবার ক্ষমতায় আসব, রাজনীতির এইটা ধান্দায় পরিণত হয়েছে। জামাতে ইসলামী এই ধান্দাকে ঘৃণা করে। যারা মানুষকে খরিদ বিক্রির পণ্য মনে করে, আমরা তাদেরকে ঘৃণা করি। আমরা মানুষকে মানুষ হিসাবে সম্মান করতে চাই, ভালোবাসতে চাই। এই সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে একটা দেশ আমরা গড়ে তুলতে চাই, যেই দেশে আদৌ কোনো বৈষম্য থাকবে না। আমরা আমাদের সন্তানদেরকে, যুব সমাজকে কথা দিচ্ছি, তোমাদের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ জামাতে ইসলামী তোমাদের কাছে ওয়াদাবদ্ধ। এই স্বপ্ন যতদিন বাস্তবায়ন না হবে, আমাদের লড়াই, আমাদের সংগ্রাম দুর্বৃত্তদের বিরুদ্ধে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই লড়াইয়ে তোমাদের পাশে আছি, সাথে আছি। লড়াই একসাথে। বাংলাদেশের জামাত ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য, শক্তির হাত থেকে দেশ এবং জাতিকে রক্ষার জন্য নেতৃবৃন্দ এবং কর্মীরা জীবন দিতে পারে, কিন্তু জামাত বাংলাদেশকে মুক্ত করার জন্য তাদের কর্মসূচি অব্যাহত রেখেছিল। নির্বিশেষে সব মানুষের জন্য তিনি ভূমিকা পালন করেছেন। স্বামী বাংলাদেশ সর্বপ্রথম শহীদের ইতিহাস নিয়ে যেই আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন, প্রত্যেক পরিবারকে উল্লেখযোগ্য পরিমাণ সহযোগিতা যাচ্ছে না। আমলাতান্ত্রিক জটিলতার কারণে ইমিডিয়েটলি তাদেরকে অপসারণ করুন। যারা আহত হয়েছেন, আমরা বুক ভরে নিঃশ্বাস। নারায়ণগঞ্জে একটা লোক আছে যিনি মাঝে মাঝে বলেন খেলা হোক। এই শব্দের প্রবর্তন যিনি করেছিলেন, আমরা এরকম দুর্বল। সম্মানিত সমাবেশ, পরিষ্কার করে বলছি,
পরিষ্কার আপনাদের এই বিশাল জনসমুদ্রের দাওয়াত দেওয়ার জন্য, সম্মানিত করার জন্য। নারায়ণগঞ্জের মধ্যে অনেক বেশি পরিচিত এবং সমৃদ্ধ একটা উপজেলা। আমরা ইতিমধ্যে দখলবাজদের তত্ত্বাবধানে ছিল সোনারগাঁও এবং চাঁদাবাজদের হাত থেকে মুক্ত হতে পারে নাই। স্পষ্ট করে কথা শেষ করছি, 5ই আগস্টে যে 40,000-এর বেশি চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, আর কোনো মাদকবাজকে এলাও করা হবে না, ঠিক কিনা বল? রুল কুদ্দুস, জনতা আজম রুল কুদ্দুস। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন কার্যকরী পরিষদের সদস্য, নারায়ণগঞ্জ মহানগরের ছাত্র নেতা হাফেজ ইসমাইল হোসেন। আজকে জনসমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী এটা কখনো চাই না। এজন্য আমাদের জাতি বাংলাদেশের নারায়ণগঞ্জে সন্ত্রাস হয়েছে এতদিন, আমরা সন্ত্রাস নারায়ণগঞ্জে চাই না। কিশোর গ্যাংয়ের বড় একটা অংশ ছাত্র, যে উপস্থিতি এই ছাত্রদেরকে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় ব্যবহার করে ছাত্রদের কেরিয়ারকে ধ্বংস করছে। ফেসিবাদের পতন ঘটিয়ে আজকের এখানে সে দাঁড়াতে সংগ্রাম এখানে শেষ হয়ে যায়নি। একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ জামাত ইসলামী দেশে 300 আসনে আমাদের প্রার্থীরা ঘোষণা করেছে। কিন্তু শেখ হাসিনা সহ শামীম ওসমান পালিয়ে যাওয়ার পরেও তাদের কিছু দোসর এখনো বাংলাদেশে অবস্থান করছে। বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী এবং জেলা কর্তৃক জামাত ডক্টর শফিকুর রহমান, জামাতের মহানগরী বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সদস্য, বাসী আনন্দিত এবং আমরা মরতে দেব না। যদি আপনারা এইভাবে আমাদেরকে সহায়তা করুন, ইনশাআল্লাহ সাম্যের বাংলাদেশ, ন্যায় নীতির বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ,